ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা নিয়ে চলে এসেছি ব্ল্যাকবোর্ড সিরিজের পার্ট 5, অর্থাৎ সিরিজ নাম্বার 5। ওকে, তো এই সিরিজে আমরা মূলত মুঘল ইতিহাস থেকে 200টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, মন দিয়ে দেখুন। সহজ এবং কঠিন দুরকম প্রশ্ন মিশিয়ে এসএসসি ওরিয়েন্টেড প্রশ্ন করা হয়েছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, ভিডিওটা কেন দেখা ইম্পর্টেন্ট, আমি পিডিএফ পরবর্তীকালে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। ওকে, কিন্তু এখনই নয়, মানে কিছুদিন পর। কিন্তু ভিডিও দেখা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমি অনেক এক্সট্রা ফ্যাক্টসও বলি যেগুলো আপনাদের পরীক্ষার জন্য কাজে লেগে যেতে পারে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন, বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন? এটা সকলেই জানেন, পানিপথের প্রথম যুদ্ধ 1526। পানিপথের প্রথম যুদ্ধ 1526। বাবর বেসিক্যালি ইব্রাহিম লোদি অর্থাৎ লোদি বংশের শেষ রাজা, তাকে পরাজিত করলেন এবং মুঘল বংশের সূত্রপাত হলো, তাই তো? এ প্রসঙ্গে আমি কয়েকটি জিনিস বলে দিই। বাবরের জন্ম কবে? 1483 খ্রিস্টাব্দ। ওকে, 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডে যেদিন। ওকে, খেয়াল রাখবেন, 14ই ফেব্রুয়ারি তার জন্ম। বাবার নাম অমর শেখ মির্জা, মায়ের নাম হচ্ছে কুতলুক নিগার খানম। মাঝে মাঝে জিজ্ঞাসা করতেও পারে। ফরগনা প্রদেশে তার জন্ম হচ্ছে এবং 1526 সালে তিনি এই যুদ্ধ জয়লাভ করলেন এবং ভারতের বাদশাহ বাদশাহ এই উপাধিটা ধারণ করলেন। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। এই কারণেই বলি যে ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট। ওকে, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা রেগুলার ক্লাস করছেন কি ধরনের ভিডিও চাইছেন আপনারা জানাবেন কমেন্টে। তো আমরা কন্টিনিউ করি। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, হুমায়ুন কোন যুদ্ধে শেরশাহের হাতে পরাজিত হন? তো হুমায়ুন বেসিক্যালি চৌসার যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হন, তাই তো? আচ্ছা, কনৌজের যুদ্ধ বা বেলগ্রামের যুদ্ধ, আর মানে এই দুটো যুদ্ধই হুমায়ুনের সাথে শেরশাহের হচ্ছে এবং তিনি বেসিক্যালি কনৌজের যুদ্ধে পরাজিত হচ্ছেন। বিলগ্রামের যুদ্ধ যেটা বলা হচ্ছে 1540 খ্রিস্টাব্দ। 1540 খ্রিস্টাব্দ। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, আকবর কোন রাজপুত রাজ্যকে প্রথম জয় করেন? মেবার, মারওয়ার, আম্বের নাকি বিকানের? তো প্রথম যে রাজ্য জয় করেছিলেন সেটা হচ্ছে আম্বের। ওকে, আম্বের। ওকে, খেয়াল রাখবেন। আকবরের ধর্মীয় নীতির নাম কি ছিল? সকলেই জানেন, দিনী ইলাহি, সুলিহি কুল, নাকি জিজিয়া, নাকি মনসবদারি? তো অবশ্যই সুলিহি কুল, যেখানে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হচ্ছে বা রিলিজিয়াস টলারেন্সের কথা বলা হচ্ছে, তাই তো? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্ন, আকবর দ্বীন-ই-ইলাহি কবে প্রবর্তন করেন? আকবর দ্বীন-ই-ইলাহি কবে প্রবর্তন করেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেয়, তো অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনি 1582 খ্রিস্টাব্দ। ওকে, 1582 খ্রিস্টাব্দ, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, আকবরের রাজস্ব ব্যবস্থার সংস্কারকারীর নাম কি ছিল? মানসিং, টোডরমল, বীরবল নাকি আবুল ফজল? তো রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন কে? বেসিক্যালি টোডরমল, তাই তো? টোডরমল রাজস্ব মন্ত্রী, মানসিং যুদ্ধ সংক্রান্ত কাজ করছেন, বীরবল সাহিত্যের সাথে যুক্ত, আবুল ফজলও লেখালেখির সাথে যুক্ত, হিস্টোরিয়ান। ওকে, আচ্ছা, আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ইসলামে ইতিহাসকে কিন্তু বিশালভাবে গুরুত্ব দেওয়া হয়। ইসলামিক সাম্রাজ্যে একজন ইতিহাসকার রাখা হচ্ছে, তারা আলাদা করে একটা শব্দই ব্যবহার করছে যেটাকে বলা হচ্ছে তারিখ। তারিখ, তারিখ মানে কি? ক্রোনোলজি, মানে ঘটনাপঞ্জি ক্রম অনুযায়ী যেটা ঘটে। তো এই তারিখ শব্দটা বারবার ব্যবহৃত হচ্ছে। তো ইতিহাসকার, ইতিহাস সংরক্ষণের চেষ্টা কিন্তু মুঘলদের মধ্যেও ছিল। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, আকবরের রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? জাপ্তি, জিজিয়া, মনসবদারি নাকি খালিসা? তো অবশ্যই জাপ্তি। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরের শাসনকালের সীমা কতদূর পর্যন্ত? জাহাঙ্গীরের সময়কাল হচ্ছে 1628 থেকে 1605 থেকে 1627, 1605 থেকে 1627। আর শাহজাহানের হচ্ছে তার পরবর্তীকালে। ওকে, তো কার কখন সময়কাল এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এটাও প্রশ্নে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়, তো একটু খেয়াল রাখবেন। বাবরের সময়সীমা কতদূর, হুমায়ুনের সময়সীমা কতদূর, একটু খেয়াল রাখবেন। জাহাঙ্গীরের সময়সীমা কতদূর? বেসিক্যালি এটা আকবর, এটা জাহাঙ্গীর, এটা হচ্ছে শাহজাহান,
আর এটা হচ্ছে আওরঙ্গজেব। ওকে, তাদের সময়সীমা হচ্ছে এই। ওকে, যেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, নূরজাহানের আসল নাম কি? আপনারা সকলেই জানেন মেহেরুন্নেসা। নূরজাহানের পিতার নাম কি? ইতিমাদ-দৌল্লা, তাই তো? এটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় প্রশ্নে দিয়ে দেয়, তো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ঔরঙ্গজেব কোন ধর্মীয় নীতির জন্য বিতর্কিত ছিলেন? সুলহিকুল, জিজিয়া পুনঃপ্রবর্তন, দিনী ইলাহি নাকি মনসবদারি? তো জিজিয়া পুনঃপ্রবর্তন, যেটা ঔরঙ্গজেব নতুন করে আবার জিজিয়া লাগু করছেন, আকবর যেটা বন্ধ করে দিয়েছিলেন, তো সেটা নিয়ে একটু ডিবেট হচ্ছে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আকবর কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন? আগ্রা, ফতেপুর সিক্রি, দিল্লি নাকি লাহোর? তো আকবর প্রতিষ্ঠা করছেন ফতেপুর সিক্রি, তাই তো? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করছেন, এবং এটাও একই প্রসঙ্গে খেয়াল রাখবেন, আকবর বিভিন্ন জায়গায় অভিযান করেছেন, তাই তো? আকবর বিভিন্ন জায়গায় অভিযান করছেন এবং গুজরাট ইত্যাদি অঞ্চল অভিযান করছেন, তারপরে বাংলা জয় করছেন, এবং তার শেষ জয় হচ্ছে অসিরগড় দুর্গ জয়। তো এটাও একটু খেয়াল রাখতে হবে। এবং তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে যুদ্ধ তিনি লড়ছেন 1576 সালে জুন মাসে, হলদিঘাটের যুদ্ধ। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে কারণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের কোন মুঘল সাম্রাজ্যের রাজধানী কোন সম্রাটের সময় দিল্লিতে স্থানান্তরিত হয়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি শাহজাহান। ওকে, শাহজাহান, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের সময়কালে কোন বন্দর বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল? সুরাট, কলকাতা, মাদ্রাজ, বোম্বাই? অবশ্যই সুরাট, খেয়াল রাখবেন। মুঘল সময়কালের প্রথম নারী শাসক কে ছিল? নূরজাহান, মমতাজ মহল, যোধাবাই নাকি কেউ নয়? অবশ্যই কেউ নয়, কারণ মুঘল সময়কালে আমরা নারী শাসক পাচ্ছি না, সুলতানি সাম্রাজ্যে আমরা পাচ্ছি, তাই তো? আচ্ছা, আকবরের নবরত্নের মধ্যে কে একজন কবি ছিলেন? টোডরমল, বীরবল, আবুল ফাজল নাকি ফৈজি? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হবে ফৈজি। ফৈজি হচ্ছে আবুল ফজলের দাদা সম্ভবত। তো তিনি কিন্তু একজন কবি ছিলেন যিনি নবরত্নের মধ্যে পড়েন। ওকে, তো এটাও একটু খেয়াল রাখবেন কারণ মাঝে মাঝে এই ধরনের প্রশ্নও দিয়ে দেয়। ওকে, এটাতে অনেকে বীরবল উত্তর করে দিয়ে চলে আসতে পারেন, কিন্তু এটার উত্তর হবে বেসিক্যালি ফৈজি হচ্ছে গিয়ে মুঘল সাম্রাজ্যের সময়কালে একজন বিখ্যাত কবি ছিলেন। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেসিক্যালি বাণিজ্যের অনুমতি দিচ্ছে? তো এটির উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীর তিনি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের অনুমতি দিচ্ছেন। আচ্ছা, এই প্রসঙ্গে নবরত্ন সম্পর্কে আমরা যেহেতু আলোচনা করলাম, আমি একটু নবরত্নে কারা ছিল সেই জায়গাটা একটু আলোচনা করে দিই, তাহলে আপনাদের একটু খেয়াল থাকবে, মাথায় রাখবেন। নবরত্নে অবশ্যই কবিদের মধ্যে ইম্পর্টেন্ট ছিলেন রাজা বীরবল। ওকে, রাজা বীরবল যিনি শ্রী ব্রহ্ম নামে কবিতা লিখছেন, খেয়াল রাখবেন। ফৈজি সেই সময়কালে কবিরাজ উপাধি পাচ্ছেন, মানে যেহেতু বীরবল এবং ফৈজি দুটোই অপশন আছে সেই কারণে ফৈজি আমরা বললাম। তো ফৈজিকে কবিরাজ বলা হচ্ছে, এবং তাকে মালিক উস-সৌরা এইরকম একটা উপাধি দেওয়া হচ্ছে, যেটাও খেয়াল রাখতে হবে। এবং সভাকবি, মানে আকবরের সময়কালে সভাকবি কিন্তু ছিলেন ফৈজি। ওকে, এই কারণেই আমি বললাম যে বেসিক্যালি এটার উত্তর হবে ফৈজি। ওকে, আচ্ছা, আকবরের সময় নবরত্নের মধ্যে বীরবল ইম্পর্টেন্ট, ফৈজি ইম্পর্টেন্ট, দুজন। নবরত্ন বলতে 9 জনকে নিয়ে গঠিত, তাই তো? 3 নম্বরে ছিলেন তানসেন। তানসেন যিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, তার আসল নাম ছিল রামতনু পান্ডে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। 4 নম্বর ছিলেন রাজা মানসিং। ওকে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, 5 নম্বরে ছিলেন আব্দুল রহিম খানান। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে ছিল রাজা টোডরমল যিনি রাজস্ব মন্ত্রী। তারপরে ছিলেন মোল্লা দুপেয়াজা 7 নম্বর। 8 নম্বরে ছিলেন আবুল ফজল, এবং আরেকজন ছিলেন হাকিম হুকাম যিনি আকবরের রাধুনী ছিলেন। তো রাধুনীও নবরত্নের মধ্যে পড়ছেন। ওকে, তো এই ছিল নবরত্ন, অর্থাৎ 9 জন রত্ন আকবরের সময়কালে। কারা কারা? রাজা বীরবল, ফৈজি, তানসেন, মানসিং, আব্দুর রহিম খানান, রাজা টোডরমল, মোল্লা দোফেয়াজা, আবুল ফজল এবং হাকিম হুকাম। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, তো 9 জন আমরা বেসিক্যালি রত্নকে আমরা পেলাম আকবরের সময়কালে। তো এটা একটু খেয়াল রাখবেন, আলোচনার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, মুঘল সাম্রাজ্যে পতনের প্রধান কারণ কি? অর্থনৈতিক দুর্বলতা, বিদেশি আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ নাকি সবগুলো? এটা অবশ্যই সবগুলোই এর কারণ। আচ্ছা,
তারপরের প্রশ্ন, বাবরের আত্মজীবনী কোন ভাষায় লেখা? এটাও ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই প্রশ্নটি দেয়। তো এটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা, তাই তো? এইবার কোন তুর্কিতে, একটু খেয়াল রাখবেন, চাকতাই তুর্কিতে লেখা বাবরের আত্মজীবনী, চাকতাই তুর্কিতে। ওকে, এটাও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেয় যে কোন তুর্কি ভাষায়, তো চাকতাই তুর্কি ভাষায় বেসিক্যালি তিনি আত্মজীবনীটা লিখছেন, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, হুম, আচ্ছা, এর পরবর্তীকালে আমরা যদি আরেকটু দেখি, বাবর যে ফার্সি জানতেন এমনটা নয়, কিন্তু তিনি তুর্কিতেই এই গ্রন্থ লিখছেন এবং এখানে তিনি বিভিন্ন কিছুর উল্লেখ করেছেন, বিশেষ করে পার্সিয়ান হুইলের উল্লেখ পাওয়া যায়, গজি বাবরি অর্থাৎ সড়ক পরিমাপের যে একক, সেটার উল্লেখ পাওয়া যায়, এটা একটু খেয়াল রাখবেন। এবং এই তুজুকি বাবরি পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি বেভারিচ বলে একজন মহিলা বা ম্যাডাম, তিনি ইংরেজিতে এটা ট্রান্সলেট করেন, এটাও একটু খেয়াল রাখবেন। এবং আব্দুল রহিম খানি খানান আকবরের সময়কালে এটাকে ট্রান্সলেট করছেন পার্সিয়ানে, এবং শাহজাহানের সময়কালে আবু তালিব তুর্বি, ঠিক আছে, তিনি বেসিক্যালি পার্সিতে ট্রান্সলেট করছেন। তো পার্সিতে কারা ট্রান্সলেট করছে একটু খেয়াল রাখবেন। এবং বাবর প্রথম যিনি আত্মজীবনী লিখছেন মুঘল সম্রাটদের মধ্যে, অবশ্যই, তো এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, হুমায়ুনের মৃত্যু কিভাবে ঘটছে? অবশ্যই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে, লাইব্রেরির সিঁড়ি থেকে অনেকে মনে করেন। আচ্ছা, আকবর কোন বছর গুজরাট জয় করেছিলেন? 1572, 1568, 1580 নাকি 90? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি 1572। ওকে, 1572, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, শাহজাহান কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন? শাহজাহানাবাদ, ফতেপুর সিক্রি, আগ্রা নাকি লাহোর? অবশ্যই শাহজাহানাবাদ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, অরঙ্গজেব কোন রাজপুত নেতার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন? রানা সঙ্গ, রানা প্রতাপ, দুর্গাদাস রাঠোর নাকি মান সিং? তো বেসিক্যালি অরঙ্গজেবের সঙ্গে যার সংঘর্ষ হয়েছিল তিনি হচ্ছেন দুর্গাদাস রাঠোর। ওকে, দুর্গাদাস রাঠোর, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন শিল্পকলা বিকশিত হয়েছিল? মিনিয়েচার পেইন্টিং, ভাস্কর্য, ফ্রেস্কো পেইন্টিং নাকি মোজাইক শিল্প? অবশ্যই মিনিয়েচার পেইন্টিং আমরা মুঘল সাম্রাজ্যের সময়কালে ডেভেলপ হতে দেখতে পাই, তাই তো? আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট সিংহাসন আরোহণের সময় সবচেয়ে কম বয়সী ছিলেন? সবচেয়ে কম বয়সে মুঘল সম্রাট হচ্ছেন কে? অবশ্যই এটাও খুব সহজ প্রশ্ন এবং আশা করি সকলেই জানেন, এটা হচ্ছে আকবর, তাই তো? আকবর সবচেয়ে কম বয়সে বেসিক্যালি শাসক হচ্ছেন, তো একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, তারপরে মুঘল সাম্রাজ্যের অধীনে রাজভাষা বা সরকারি ভাষা কোনটা? সরকারি ভাষা অবশ্যই ফার্সি বা পার্সিয়ান। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, বাবর কোন অঞ্চল থেকে ভারতে আগমন করেছিলেন? ফারগানা, সামারকান্দ, কাবুল নাকি বুখারা? কোন অঞ্চল থেকে এসেছিলেন বলা হয়েছে, তো এটা হচ্ছে কাবুল। কাবুল থেকে তিনি ভারত আক্রমণ করছেন এবং ভারতবর্ষে আসছেন। ফারগানা প্রদেশের মানুষ তিনি, কিন্তু আসছেন কোথা থেকে সেটাই এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, হুমায়ুন কত বছর নির্বাসনে কাটাচ্ছেন? হুমায়ুন বেসিক্যালি নির্বাসনে কাটাচ্ছেন কত বছর? খুব সহজ প্রশ্ন, 15 বছর। কারণ আমরা যদি দেখি হুমায়ুনের সাথে আমরা দেখলাম যে দুটো যুদ্ধ হচ্ছে শের শাহের। একটা হচ্ছে বক্সারের যুদ্ধ বা চৌসার যুদ্ধ, যেটা 1539 সালের 26শে জুন হচ্ছে, এবং তার পরবর্তীকালে কানৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ হচ্ছে 1540 সালের মে মাসে। এবং এই যুদ্ধে হেরে যাওয়ার ফলে শেরশাহ শাসন ব্যবস্থা দখল করছেন এবং হুমায়ুন নির্বাসনে যাচ্ছেন, নিজেই নির্বাসনে যাচ্ছেন, মানে পারস্যে শাহ তাহমাস্প তার কাছে তিনি আশ্রয় নিচ্ছেন এবং সেখানেই তিনি বেসিক্যালি নির্বাসনে থাকছেন। তো নির্বাসনে থাকছেন 15 বছর। ওকে, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। কারণ কত থেকে কত, 1540 থেকে 1555, এটাও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, আকবর কোন যুদ্ধে রানা সঙ্গকে বা রানা সাঙ্গাকে পরাজিত করেছিলেন? তো এটা হলদিঘাটের যুদ্ধ, ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। এবং হলদিঘাটের যুদ্ধ কবে হচ্ছে আমি একটু আগেই বললাম, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হচ্ছে। এবং আমাদের এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যে হলদিঘাটের যুদ্ধ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, মানে জিজ্ঞেস করতেই পারে, তো একটু খেয়াল রাখবেন। এবং রানা সঙ্গের সাথে হচ্ছে, এটাও এই প্রসঙ্গে একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, ওকে,
এবং এই এই যে যুদ্ধ হচ্ছে মানে হলদিঘাটের যুদ্ধ, এই যুদ্ধ 18ই জুন 1576 সালে হচ্ছে বলে মনে করা হচ্ছে। মহারানা প্রতাপ, রাজপুতদের সেনাপতির মধ্যে মহারানা প্রতাপ ছিলেন এবং মুঘল সেনাপতির মধ্যে ছিলেন অবশ্যই মানসিং। তো এই যুদ্ধে মোটামুটিভাবে একটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, কিন্তু এই যুদ্ধের ইম্প্যাক্ট ছিল বিশাল বড় এবং এই যুদ্ধে অবশ্যই রাজপুতদের পরাজয় ঘটছে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, জাহাঙ্গীর কোন ইউরোপীয় শক্তির সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন? তো এটির উত্তর হয়ে যাবে ইংরেজদের সাথে তিনি বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছেন, একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। শাহজাহানের শাসনকালে কোন বিদ্রোহী নেতার উত্থান ঘটে? শিবাজি, রানা প্রতাপ, দুর্গাদাস নাকি খসরু? তো এটির উত্তর হবে শিবাজি। শিবাজির উত্থান ঘটছে শাহজাহানের সময়কালে এবং সবচেয়ে বেশি তার প্রভাব দেখা যাচ্ছে আওরঙ্গজেবের সময়কালে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন মারাঠা নেতার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল? শিবাজি, সম্ভাজি, রাজারাম নাকি সবাই? সবার সাথেই। শিবাজির সাথেও তিনি যুদ্ধ করছেন, তার পরবর্তীকালে সম্ভাজির সাথেও তার যুদ্ধ হচ্ছে। সম্ভাজিকে নিয়ে রিসেন্ট একটা সিনেমাও মানে বেরিয়েছে, হয়তো অনেকেই দেখেছ, তাই তো? যেটাতে বেসিক্যালি কে অভিনয় করলো যেন, ওহো, এখনকার হিরো, যাই হোক। তো শিবাজির মৃত্যুর পরে সম্ভাজির নেতৃত্বে মারাঠা শক্তির যে গ্লোরিফিকেশন, সেই সব নিয়ে মোটামুটিভাবে একটা সিনেমা রিসেন্ট বের হলো, ছাওয়া ছাওয়া। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, মানে ঔরঙ্গজেব সকলের সাথেই মোটামুটিভাবে লড়াই করছেন। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট সঙ্গীত এবং শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন? বাবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব নাকি হুমায়ুন? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি জাহাঙ্গীর। জাহাঙ্গীর। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, আকবর মেবার কবে জয় করছেন? মেবার জয় করছেন বেসিক্যালি কত সাল? 1568 সাল। 1568 সালে তিনি মেবার জয় করছেন। একটু খেয়াল রাখবেন কোনটা কবে জয় করা হচ্ছে, একটু ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, আমাদের একটু খেয়াল রাখতে হবে কোনটা কবে জয় করছে। আমি এই প্রসঙ্গে একটু যদি বলে দিই, তিনি বেসিক্যালি মালব জয় করছেন 1562, 1564 সালে গড় কাটাং, 1568 সালে মেবার, 1569 সালে রণথম্বর এবং কালিঞ্জর, 1570 সালে যোধপুর এবং বিকানের, 1572 সালে গুজরাট, 1576 সালে বিহার বাংলা, 1576 সালেই হচ্ছে হলদিঘাটের যুদ্ধ, 1581 সালে কাবুল জয়, 1591 সালে সিন্ধু জয়, 1592 সালে উড়িষ্যা জয়, 1595 সালে কান্দাহার এবং বালুচিস্তান অভিযান, 1595 সালে আহমেদনগর অভিযান, তো এবং লাস্ট তার 1602 এই সময়কালে অসিরগড় জয়। তো এই হচ্ছে তার জয়ের তালিকা, একটু শুনে রাখলে ভালো হয়, কারণ ইম্পর্টেন্ট কখন কি সাল দিয়ে দেবে বলা মুশকিল। ওকে, আচ্ছা, সাল তারিখ কিভাবে মনে রাখবো এই নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, তো পরবর্তীতে আমি চ্যানেলে আপলোড করে দেবো, তো আপনারা একটু খেয়াল রাখবেন সেটা। আচ্ছা, শাহজাহান কোন স্থাপত্য নির্মাণ করেছিলেন? লালকেল্লা, তাজমহল, জামা মসজিদ নাকি সবগুলো? অবশ্যই সবগুলোই নির্মাণ করছেন শাহজাহান। ওকে, আচ্ছা। এবং আপনাদের সাথে আমি একটা এমসিকিউ ট্রিক্সও শেয়ার করেছি অলরেডি, একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন। তো আমি যেটা বলেছিলাম যে উপরের সবগুলো যদি কোনো অপশন থাকে, সেটা উত্তর হওয়ার চান্স কিন্তু 80 থেকে 90%। ওকে, তো এটাও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট জিজিয়া কর বাতিল করেন? তো এটা খুব সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তো জিজিয়া কর বাতিল করছেন বেসিক্যালি 1564 সাল নাগাদ আকবর, তাই তো? এবং আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা এই প্রসঙ্গে আমি একটু বলে দিই, যাতে আপনাদের একটু খেয়াল থাকে। 1562 সাল এই সময়কালে আকবর দাস প্রথা নিষিদ্ধ করেন এবং জোর করে ইসলামে ধর্মান্তরিত করা সেটা নিষিদ্ধ করেন। ওকে, 1563 সালে তিনি তীর্থযাত্রা কর নিষিদ্ধ করেন, মানে পিলগ্রিম ট্যাক্স নিষেধ করেন। 1564 সালে তিনি জিজিয়া কর নিষিদ্ধ করেন। ওকে, তো এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে আবার যেটা ইম্পর্টেন্ট, 1564 সালে তিনি তো জিজিয়া কর বন্ধ করলেন, কিন্তু 1565 সালে আবার এই জিজিয়া কর চালু করেছিলেন এবং সম্পূর্ণভাবে বন্ধ করছেন 1579 খ্রিস্টাব্দে। ওকে, তো এই যে সালের যে সময়কাল, এটা আপনাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ খেয়াল রাখতেই হবে। ওকে,
খেয়াল রাখবেন 1564 সালে জিজিয়া কর বন্ধ, 1565 সালে আবার শুরু, 1579 সালে পার্মানেন্টলি বন্ধ করছেন, আবার আওরঙ্গজেব শুরু করবেন পরবর্তীতে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন, আকবরের মনসবদারি ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি ছিল? রাজস্ব সংগ্রহ, সামরিক প্রশাসনিক ব্যবস্থাপনা, ধর্মীয় সংস্কার নাকি বাণিজ্যের উন্নয়ন, সামরিক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা। ওকে, সামরিক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা, অপশন নাম্বার বি। আচ্ছা, আওরঙ্গজেব কবে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করছেন? 1679। 1579-তে বেসিক্যালি আমরা দেখলাম আকবর বন্ধ করলো জিজিয়া, তাই তো? 1679, ঠিক 100 বছর পরে আবার পুনঃপ্রবর্তন করছেন আওরঙ্গজেব। খেয়াল রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই জিজিয়া সংক্রান্ত যে সালগুলো। ওকে, আচ্ছা আচ্ছা, কোন মুঘল সম্রাট প্রথম দাক্ষিণাত্যে বিস্তৃত অভিযান পরিচালনা করেছে? বিস্তৃত অভিযান পরিচালনা করছে আওরঙ্গজেব, কিন্তু আকবরও অভিযান করেছেন, কিন্তু ব্যাপক আকার অভিযান করছে আওরঙ্গজেব। বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর সব জায়গায় অভিযান করছেন। ওকে, আচ্ছা, হুমায়ুন কোন দেশে নির্বাসনে গিয়েছিলেন? পারস্য, আমরা অলরেডি পড়েছি। ওকে, আকবর কোন বছর চিত্তর জয় করেন? চিত্তর জয় করছেন 1568 সাল। খেয়াল রাখবেন 1568 সাল। ওকে, আচ্ছা, আকবর জাহাঙ্গীরের শাসনকালে কোন শিল্পী বিখ্যাত ছিলেন? বিশন দাস, বাসওয়ান, মীর সাহেদ আলী নাকি উস্তাদ মনসুর? শিল্পী হিসেবে বিখ্যাত ছিলেন উস্তাদ মনসুর। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, আওরঙ্গজেব কোন শিখ গুরুর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন? গুরু গোবিন্দ সিং, গুরু নানক, গুরু তেগ বাহাদুর নাকি গুরু অর্জুন? গুরু তেগ বাহাদুর, তাকে তিনি মৃত্যুদণ্ডও দিচ্ছেন পরবর্তীকালে, আমরা সকলেই জানি। আচ্ছা, তারপরে প্রশ্ন, আকবরের ইবাদতখানা কি ছিল? ধর্মীয় আলোচনা স্থান, প্রশাসনিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান নাকি সামরিক ঘাঁটি? তো অবশ্যই ইবাদতখানা ছিল একটা ধর্মীয় আলোচনা স্থান, তাই তো? এটাও আশা করি সকলেই জানি এবং ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বারবার জিজ্ঞাসা করা হয়। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর কোন বিদেশি ভ্রমণকারীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? স্যার টমাস রো, ফ্রান্সিস বার্নিয়ার, যা ব্যাপটিস্ট ট্রাভার্নিয়ার নাকি নিকোলো মেনুচি? এটি অবশ্যই টমাস রো, ইম্পর্টেন্ট। আচ্ছা, শাহজাহানের শাসনকালে কোন অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে আসে? কান্দাহার, বিজাপুর, গোলকুন্ডা, সবগুলো? তো এটির উত্তর হবে কান্দাহার। কান্দাহার, কান্দাহার। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, ঔরঙ্গজেবের শাসনকালে কোন বিদ্রোহ সবচেয়ে উল্লেখযোগ্য ছিল? মারাঠাদের বিদ্রোহ, শিখ বিদ্রোহ, জাট বিদ্রোহ নাকি সবগুলো? অবশ্যই সবগুলো, কারণ সব বিদ্রোহই ঔরঙ্গজেবের সময়কালে হচ্ছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, আকবরের শাসন আমলে কোন রাজপুত রাজ্য মুঘলদের সাথে জোট গঠন করেছিল? মেবার, আম্বের, মারওয়ার নাকি বিকানের? তো প্রথম জয় করেছিল কোন রাজপুত রাজ্য? আম্বের, তাদের সাথেই জোট করছে আকবর। ওকে, খেয়াল রাখবেন। এবং আকবরের একটা ইম্পর্টেন্ট নীতি ছিল বৈবাহিক নীতি, তাই তো? বৈবাহিক নীতি করে তিনি বেসিক্যালি আমরা জানি যে বিভিন্ন জায়গা তিনি দখল করছেন। ওকে, তো এটাও একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন, শাহজাহানের তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? শাহজাহানের তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? তো তাজমহল নির্মাণের সময় লেগেছিল 22 বছর। 22 বছর, এটাও খেয়াল রাখবেন। এবং আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে আমি বলে দিই, মানে শাহজাহান হচ্ছে এমন সম্রাট যিনি হিন্দু মায়ের গর্ভ থেকে তার জন্ম হয়েছিল, ঠিক আছে? মানে কোন সম্রাটের মা একজন হিন্দু ছিলেন যদি জিজ্ঞাসা করা হয়, সেটাও কিন্তু শাহজাহান। ওকে, তো এটিও এই প্রসঙ্গে একটু খেয়াল রাখবেন, কারণ ইম্পর্টেন্ট। ওকে, কারণ ইম্পর্টেন্ট, মানে এই ধরনের প্রশ্নও দিয়ে দেয়। এবং শাহজাহানের সময়কালেই আমরা ট্যাভার্নিয়ারকে আসতে দেখতে পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। ট্যাভার্নিয়ার, মানুচি, এরা সব আসছেন। তো এই প্রসঙ্গে এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, বেশ। আচ্ছা, তারপরে ঔরঙ্গজেব কোন দাক্ষিণাত্য রাজ্য জয় করেন? বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর, সবগুলো? অবশ্যই সবগুলো। আচ্ছা, তারপরের প্রশ্নটি ইম্পর্টেন্ট, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট সঙ্গীতের পৃষ্ঠপোষকতা থেকে দূরে ছিলেন? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব সঙ্গীতের পৃষ্ঠপোষকতা থেকে দূরে ছিলেন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, শাহজাহানের শাসনকালে কোন বিদেশি ভ্রমণকারী ভারতে আসেন? এই অপশনগুলোর মধ্যে অবশ্যই ফ্রান্সিস বার্নিয়ার। ওকে, বার্নিয়ার তিনি ভারতবর্ষে আসছেন, খেয়াল রাখবেন। আচ্ছা, আকবরের শাসনামলে কোন অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে আসেনি? গুজরাট, বাংলা, কাশ্মীর নাকি বিজাপুর? তো আকবরের সময়কালে বিজাপুর তার সাম্রাজ্যের পার্ট ছিল না, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, জাহাঙ্গীরের শাসনামলে কোন রাজপুত নেতা মেবার থেকে বিদ্রোহ করেছিলেন? রানা প্রতাপ, রানা অমর সিং, মান সিং নাকি দুর্গাদাস? তো
তো মেবার থেকে বিদ্রোহ করছেন বেসিক্যালি রানা অমর সিং। ওকে, রানা অমর সিং, অমর সিং, অমর সিং। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, ঔরঙ্গজেব কবে গোলকুন্ডা জয় করেন? 1687 খ্রিস্টাব্দ। তো এই সালগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, কবে কি জয় হচ্ছে, কবে কি যুদ্ধ হচ্ছে, একটু কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, একটু ক্রিটিক্যাল বাট খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাটের শাসনামলে বাণিজ্য সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছিল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি আওরঙ্গজেব? তো বাণিজ্য বা ট্রেডের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হচ্ছে শাহজাহানের সময়কালে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্নটি ইম্পর্টেন্ট। শাহজাহানের শাসনকালে কোন স্থাপত্যে পিয়েত্রা দুরা কৌশল ইউজ করা হয়েছিল? তো পিয়েত্রা দুরা বেসিক্যালি আর্কিটেকচারাল স্টাইলে মানে এটার ব্যবহার দেখা যাচ্ছে, এবং অবশ্যই শাহজাহানের সময়কালে এর ব্যবহার দেখা যাচ্ছে তাজমহলে। ওকে, তাজমহলের মধ্যে পিয়েত্রা দুরার কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, তো এটাও একটা খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঔরঙ্গজেবের শাসনামলে কোন জাট নেতা বিদ্রোহ করেছিল? গোখলা, চূড়ামন, শিবাজি নাকি দুর্গাদাস? তো চূড়ামন। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন, আকবর কবে বাংলা জয় করেন? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1576 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাংলা জয় করছেন। আচ্ছা, 1576 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাংলা জয় করছেন, এটাও এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট, আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেব কোন রাজপুত নেতার সঙ্গে মারওয়ারের সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন? মারওয়ারের সংঘর্ষে জড়াচ্ছেন যার সাথে, তিনি হচ্ছেন দুর্গাদাস রাঠোর। খেয়াল রাখবেন। আচ্ছা, তাজমহলের প্রধান স্থপতি কে বা আর্কিটেক্ট কে ছিলেন? ওস্তাদ আহমদ লাহোরি, মনসুর, সৈয়দ আলী নাকি বিশান দাস? তো এটির উত্তর হবে বেসিক্যালি ওস্তাদ আহমদ লাহোরি। ওকে, প্রধান আর্কিটেক্ট। আচ্ছা, কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি দিন শাসন করেছেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? অবশ্যই ঔরঙ্গজেব। ওকে, আকবর কোন বছর কাশ্মীর জয় করেছিলেন? ইম্পর্টেন্ট, 1586 খ্রিস্টাব্দ। খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন সময় প্রশ্নটা দিয়ে দেয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, জাহাঙ্গীরের শাসনামলে কোন শিল্পী প্রকৃতি এবং প্রাণীদের চিত্রায়নে বিখ্যাত ছিল? অর্থাৎ নেচার পেইন্টিং এ বিখ্যাত ছিল, নেচার এবং অ্যানিম্যাল পেইন্টিং কে বিখ্যাত ছিলেন? তো এটির উত্তর হবে ওস্তাদ মনসুর। ওকে, ওস্তাদ মনসুর। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, শাহজাহানের শাসনকালে কোন বিদেশি ভ্রমণকারী তাজমহলের বর্ণনা দিয়েছেন? তাজমহল সম্পর্কে লেখালেখি করেছেন কোন ভ্রমণকারী? ফ্রান্সিস বার্নিয়ার। ওকে, ফ্রান্সিস বার্নিয়ার, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, আকবরের শাসনামলে কোন রাজপুত নেতা মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? কোন রাজপুত নেতা? অবশ্যই রানা প্রতাপ, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঔরঙ্গজেব কোন বছর শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? ওকে, তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিচ্ছেন ঔরঙ্গজেব, আর গুরু অর্জুনকে জাহাঙ্গীর, তাই তো? তো তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড কত সালে? 1675 সালে, এটিও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, হলদিঘাটের যুদ্ধ, রানা প্রতাপ, 1576, এটা আমরা অলরেডি পেয়েছি। আচ্ছা, তারপরের প্রশ্নটি ইম্পর্টেন্ট, কোন শিল্পী ফুল এবং প্রাণীদের চিত্র জন্য বিখ্যাত ছিল? মানে মানে ফ্লাওয়ার এবং অ্যানিম্যাল পেইন্টিং এর জন্য বিখ্যাত ছিল কে? না ওস্তাদ মনসুর। ওকে, খেয়াল রাখবেন। তাজমহলের নির্মাণ কাজ কবে শুরু হচ্ছে? 1632 সাল। আচ্ছা, জাহাঙ্গীরের শাসন আমলে কোন বিদ্রোহী নেতা তার পুত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন? মানে বিদ্রোহী নেতা যিনি তার পুত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কে? খসরু, শিবাজি, দুর্গাদাস নাকি রানা অমর সিং? তো এটির উত্তর হবে খসরু। ওকে, খসরু। তো এটা খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন বছর আহমদনগর জয় করেছিলেন? আহমদনগর জয় করছেন বেসিক্যালি 1657 সাল, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে কোন সম্রাটের শাসনকালে সবচেয়ে বেশি বিদ্রোহ হচ্ছে? অবশ্যই ঔরঙ্গজেব। দেখুন, এই প্রশ্নগুলো একটু শুনতে হবে, না শুনলে কিন্তু আপনাদের জন্য সমস্যাদায়ক হতে পারে। তো প্রশ্নগুলো একটু মন দিয়ে শুনুন। ওকে, ক্লাসটি একটু মন দিয়ে শুনুন, কারণ একটু বোরিং লাগতেই পারে যেহেতু আমরা প্রশ্ন আর এবং উত্তর বলছি, বাট একটু আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এসএসসি পাস করতে গেলে পেশেন্স রাখা এবং পার্সিভারেন্স রাখা খুব ইম্পর্টেন্ট, আমাদের ধৈর্য রাখতে হবে এবং শুনতে হবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, শাহজাহানের শাসন আমলে কোন স্থাপত্যে লাল বেলে পাথর ব্যবহার হচ্ছে? লাল বেলে পাথরের ব্যবহার কোন স্থাপত্যে দেখা যাচ্ছে? তো এটির উত্তর হবে বেসিক্যালি লাল কেল্লা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, পুরন্দরের সন্ধি শিবাজির সাথে কবে হচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1665 খ্রিস্টাব্দ, ইম্পর্টেন্ট,
খেয়াল রাখবেন। আচ্ছা, ঔরঙ্গজেব কোন বছর সম্ভাজিকে পরাজিত করছেন? সম্ভাজিকে পরাজিত করছেন বেসিক্যালি 1689 খ্রিস্টাব্দে। ওকে, খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্ন, মোগল সাম্রাজ্যে কোন সম্রাটের শাসন আমলে সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে? সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে বেসিক্যালি ঔরঙ্গজেবের সময়কালে, সবচেয়ে বেশি বিদ্রোহ হচ্ছে ঔরঙ্গজেবের সময়কালে, সবচেয়ে বেশি শাসনকাল ঔরঙ্গজেব। ওকে, দাক্ষিণাত্যের বেশি জয় ঔরঙ্গজেব, সবচেয়ে বড় সীমানা কার সময়কালে? সেটাও ঔরঙ্গজেব। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেব কোন বছর তারাবাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছেন? শিবাজিদের একদম বংশধর তারাবাই, তাই তো? তো সেই তারাবাই এর বিরুদ্ধে যুদ্ধ করছেন, মারাঠা তারাবাইয়ের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে বেসিক্যালি কবে? 1700 খ্রিস্টাব্দে। 1700 খ্রিস্টাব্দে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেব কোন বছর গুরু গোবিন্দ সিং এর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? ইম্পর্টেন্ট, 1699 খ্রিস্টাব্দ, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল প্রশাসনে জায়গির বলতে কি বোঝানো হয়? রাজস্ব সংগ্রহের জন্য প্রদত্ত ভূমি, সামরিক পদ, ধর্মীয় অনুদান নাকি বাণিজ্য এলাকা? অবশ্যই রাজস্ব সংগ্রহের জন্য প্রদত্ত ভূমিকে জায়গির বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল প্রশাসনে কোন পদবী সামরিক ও বেসামরিক উভয় দায়িত্ব পালন করত? মনসবদার, ফৌজদার, কোতোয়াল নাকি আমিন? অবশ্যই মনসবদার। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে খালিসা ভূমি নামে, খালিসা মানে কি? সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণাধীন ভূমি, জায়গিরদারদের ভূমি নাকি মন্দিরের জন্য দেওয়া ভূমি নাকি বাণিজ্যিক কৃষি ভূমি? সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণাধীন ভূমিকে বলা হচ্ছে খালিসা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, আকবরের রাজস্ব ব্যবস্থায় দাহশালা পদ্ধতি কে প্রবর্তন করেন? রাজা টোডরমল, মান সিং, আবুল ফাজল নাকি বীরবল? অবশ্যই টোডরমল। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, সুবাদার তিনি কি দায়িত্ব পালন করতেন? প্রদেশের শাসন, রাজস্ব সংগ্রহ, বিচার ব্যবস্থা নাকি সামরিক নিরাপত্তা? তো সুবাদারের কাজ ছিল প্রদেশের শাসন সংক্রান্ত কাজ, খেয়াল রাখবেন। তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট, মোগল সাম্রাজ্যে কোতোয়াল কোন দায়িত্ব পালন করতেন? শহরের নিরাপত্তা, পুলিশি কার্যক্রম, রাজস্ব সংগ্রহ, সামরিক প্রশিক্ষণ নাকি ধর্মীয় বিষয়? তো কোতোয়ালের কাজ ছিল শহরের নিরাপত্তা এবং পুলিশি কার্যক্রম। ওকে, আচ্ছা, দেওয়ানের কাজ কি ছিল? দেওয়ানের কাজ ছিল রাজস্ব এবং অর্থ বিভাগ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মহতাসিব তিনি কোন বিষয়ে তদারকি করতেন? বাজার নৈতিকতা, রাজস্ব সংগ্রহ, সামরিক প্রশিক্ষণ নাকি শিক্ষা ব্যবস্থা? অবশ্যই বাজার এবং নৈতিকতা। ওকে, খেয়াল রাখবেন, মহতাসিব। আচ্ছা, ফৌজদার কোন কাজ করতো? স্থানীয় নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার কাজ করতো ফৌজদার, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, জাপ্তি ব্যবস্থা কি ছিল? জাপ্তি ব্যবস্থা বেসিক্যালি ফসলের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ, সামরিক পদের ব্যবস্থা, ধর্মীয় কর নাকি বাণিজ্য কর? তো ফসলের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণকে বলা হচ্ছে জাপ্তি ব্যবস্থা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, প্রশাসনিক সংস্কারের জন্য কোন সম্রাট বিখ্যাত ছিল? অবশ্যই আকবর। মীর বকশি কোন দায়িত্ব পালন করতেন? মীর বকশি সামরিক নিয়োগ, বেতন, রাজস্ব সংগ্রহ, বিচার ব্যবস্থা নাকি ধর্মীয় বিষয়? তো মীর বকশির দায়িত্ব ছিল সামরিক নিয়োগ এবং বেতন। ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে মাদ্রাসা কি উদ্দেশ্যে স্থাপিত হয়? ধর্মীয় এবং শিক্ষাগত প্রতিষ্ঠান, সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র নাকি প্রশাসনিক কার্যালয়? অবশ্যই ধর্মীয় এবং শিক্ষাগত প্রতিষ্ঠান। মক্তব হচ্ছে প্রাইমারি স্কুল বা প্রাথমিক শিক্ষার জন্য, আর মাদ্রাসা হচ্ছে উচ্চতর শিক্ষার জন্য। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল সময়কালে ইনাম 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 বা মিল্ক এই সমস্ত নামে বলা হচ্ছে, ইনাম ভূমি মানেটা কি ছিল? ইনাম মানে ধর্মীয় বা দাতব্য কাজের জন্য প্রদত্ত ভূমি, রাজস্ব সংগ্রহের জন্য ভূমি, সামরিক পুরস্কার হিসাবে ভূমি নাকি বাণিজ্যিক কৃষি ভূমি? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হবে সিম্পলি ধর্মীয় দাতব্য কাজের জন্য প্রদত্ত ভূমি। ওকে, তো এই যে ধর্মমূলক কাজের জন্য বা রিলিজিয়াস কাজের জন্য যে ভূমি দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনাম, এটাকে মিল্ক বলা হচ্ছে, অনেক সময় মাদাতি মাস বলা হচ্ছে, আবার গুপ্ত সাম্রাজ্যের সময়কালে অগ্রহার, দেবদান ইত্যাদি বলা হচ্ছে। তো ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে মীর সামান কোন দায়িত্বে নিয়োজিত ছিল? মীর সামান, SAMAN। তো মীর সামানের কাজ কি ছিল? রাজকীয় গৃহস্থালী এবং সরঞ্জাম, রাজস্ব সংগ্রহ, সামরিক প্রশিক্ষণ নাকি বিচার ব্যবস্থা? তো রাজকীয় গৃহস্থালী বা হাউস হোল্ড এবং সরঞ্জাম সম্পর্কে কাজ করছে
মীর সামান। ওকে, খেয়াল রাখবেন। তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের চৌধুরী কোন দায়িত্ব পালন করতো? গ্রামের রাজস্ব সংগ্রহ, শহরের নিরাপত্তা, সামরিক নিয়োগ নাকি ধর্মের বিষয়? তো চৌধুরী হচ্ছে গ্রামীণ রাজস্ব সংগ্রাহককে বলা হতো চৌধুরী। ওকে, খেয়াল রাখবেন। কানুনগোর কাজ কি ছিল? রাজস্ব রেকর্ড রক্ষণাবেক্ষণ, সামরিক প্রশিক্ষণ, শহরে নিরাপত্তা নাকি ধর্মীয় বিষয়? কানুনগো রাজস্ব রেকর্ড রক্ষণাবেক্ষণ করতেন, এটাও ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মোগল সাম্রাজ্যে কোন সম্রাট প্রথম কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেন? সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তো অবশ্যই এটির উত্তর আকবর। ওকে, আকবর। আচ্ছা, মোগল সাম্রাজ্যে পরগনা মানে কি? সামরিক ঘাঁটি, প্রশাসনিক ইউনিট, বাণিজ্যিক কেন্দ্র না ধর্মীয় প্রতিষ্ঠান? অবশ্যই পরগনা মানে প্রদেশ, মানে প্রশাসনিক ইউনিট বা ভাগ। ওকে, সহজ প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মোগল সাম্রাজ্যে বা প্রশাসনে আমিন কোন কাজের জন্য দায়ী ছিল? ভূমি পরিমাপ, রাজস্ব নির্ধারণ, সামরিক নিয়োগ, শহরের নিরাপত্তা নাকি ধর্মীয় বিষয়? অবশ্যই ভূমি পরিমাপ। এখনো যারা দেখবেন জমি জায়গা মাপটাপ, বাড়ির মাপটাপ করে, তাদেরকে আমিনই বলা হয়। তো এটা সেই মুঘল সাম্রাজ্যের সময়কাল থেকেই ধারাবহ। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের কোন সম্রাটের শাসন আমলে রাজস্ব ব্যবস্থা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল? অবশ্যই আকবর। আচ্ছা, তারপরের প্রশ্ন ইম্পর্টেন্ট, মোগল প্রশাসনে সাদার উস সুদূর, ওকে, সাদার উস সুদূর বা সাদর উস সুদূর কোন বিষয়ে তদারকি করতেন? ধর্মীয় দাতব্য বিষয়, রাজস্ব সংগ্রহ, সামরিক প্রশিক্ষণ নাকি শহরের নিরাপত্তা? তো সাদার উস সুদূর তিনি বেসিক্যালি ধর্ম এবং দাতব্য বিষয় নিয়ে আলোচনা করতেন। ওকে, ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 100টা প্রশ্ন আলোচনা করলাম, আরো 100টা প্রশ্ন আলোচনা করব। যারা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো একটু শেয়ার করবেন, যাতে আমি নিজে একটু মোটিভেশন পাই আপনাদের জন্য ভিডিও বানাতে। কারণ এই 200টা প্রশ্ন টাইপ করা ইজ টু মাচ ডিফিকাল্ট, মানে বেশ সময় বার করে, অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া, মানে একটা দীর্ঘদিন, মানে দীর্ঘকাল সময় লাগে আর কি। তো এই টাইপ করা, উত্তর বানানো ইত্যাদি বেশ জটিল ব্যাপার। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি নিজে একটু অনুপ্রেরণা পাবো, এই আর কি। তো আমরা 100টা প্রশ্ন আলোচনা করলাম, আরো 100টা প্রশ্ন যেগুলো আরো ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল, সেগুলো লাস্টের দিকে আছে। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকুন, ইম্পর্টেন্ট জায়গা আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, ওকে। তো মুঘল সাম্রাজ্যে কাজী কোন দায়িত্ব পালন করতেন? অবশ্যই বিচার ব্যবস্থা, আইন সম্পর্কে দায়িত্ব পালন করছেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট প্রশাসনিক দক্ষতার জন্য দশমিক পদ্ধতি প্রবর্তন করেন? দাহাসালা সিস্টেম বা দশমিক পদ্ধতি, এগুলো চালু করছেন বেসিক্যালি আকবর। ওকে, আকবর, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল প্রশাসনে মোকাদ্দম কোন দায়িত্ব পালন করতেন? মোকাদ্দম বেসিক্যালি কোন দায়িত্ব পালন করতেন? মোকাদ্দম বেসিক্যালি গ্রামের প্রধান এবং শান্তি রক্ষার দায়িত্ব পালন করছেন। ওকে, সিকদারের কাজ কি ছিল? স্থানীয় প্রশাসন এবং শৃঙ্খলা। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট প্রশাসনিক সংস্কারের জন্য জমির শ্রেণীবিভাগ করেছিলেন? জমির শ্রেণীবিভাগ কোন সম্রাটের সময়কালে হচ্ছে? না আকবর। ওকে, আকবর, খেয়াল রাখবেন। তারপরের প্রশ্ন, পাটোয়ারি কোন কাজ করতেন? পাটোয়ারি হচ্ছে গ্রামের রাজস্ব রেকর্ড রক্ষণাবেক্ষণ করছে। মীর আদল কি কাজ করছেন? মীর আদল হচ্ছে বেসিক্যালি বিচার ব্যবস্থা সংক্রান্ত কাজ করছেন। আচ্ছা, বাণিজ্যের বন্দরগুলোর মধ্যে তারপরে প্রশ্ন হচ্ছে যে মোগল সাম্রাজ্যে কোন সম্রাটের শাসন আমলে বাণিজ্যিক বন্দরগুলো সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল? এটা হচ্ছে শাহজাহান। এবং সবচেয়ে বেশি বাণিজ্যের বিস্তারও যদি বলা হয় কোন মোগল সম্রাট আমলে ঘটেছে, সেটাও কিন্তু একই সাথে উত্তর হবে শাহজাহান। ওকে, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরাই কি ছিল? ভ্রমণকারীদের জন্য বিশ্রামাগার। মহল কি ছিল? রাজস্ব সংগ্রহের ইউনিট। এগুলো আমরা পেয়েছি। আচ্ছা, আচ্ছা, মাদ্রাসা প্রতিষ্ঠায় বেশি উৎসাহ দিচ্ছেন কে? আকবর। মনসব পদের ভিত্তি কি ছিল? সৈন্য সংখ্যা এবং ঘোড়সওয়ার। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল প্রশাসনে খানা ই সুমার কি ছিল? খানা ই সুমার ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যাল, একটু আনকমন, তো একটু খেয়াল রাখবেন। খানা ই সুমার ছিলেন জনসংখ্যা গণনার অফিসকে বলা হচ্ছে খানা ই সুমার, মানে এখনকার দিনের একদম সেন্সাস রিপোর্ট যেমন তৈরি হয়, তো এই সেন্সাস রিপোর্ট তখনকার দিনে তৈরি করছে এই খানা ই সুমার। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, দশমিক পদ্ধতি আমরা অলরেডি পেয়েছি, আকবর। তারপরের প্রশ্ন, মুঘল প্রশাসনে মীর জাফর, ঠিক আছে, মীর জাফর নয়, মীর জাফর
কোন দায়িত্ব পালন করছেন? গুপ্তচর বৃত্তি, তথ্য সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, সামরিক নিয়োগ নাকি ধর্মীয় বিষয়? তো মীর জাফর যে দায়িত্ব পালন করছেন সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তি এবং তথ্য সংগ্রহ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, দরবার কি? সম্রাটের রাজকীয় সভা। জমিদার কি কাজ করতো মুঘল সাম্রাজ্যের সময়কালে? স্থানীয় ভূমি থেকে রাজস্ব বা স্থানীয় জমি থেকে রাজস্ব সংগ্রহ করা, তাই ছিল জমিদারের কাজ। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের দক্ষিণা কি ছিল? দক্ষিণা ছিল বেসিক্যালি ধর্মীয় অনুদান। ওকে, ধর্মীয় অনুদান। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল প্রশাসনে মুফতি কোন দায়িত্ব পালন করছেন? মুফতি বেসিক্যালি ধর্মীয় আইনের ব্যাখ্যাকর্তা ছিলেন মুফতি। ওকে, আচ্ছা, চৌকি কি ছিল? নিরাপত্তা সংক্রান্ত একটা জায়গা চৌকি। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল প্রশাসনে মীর তুজাক তিনি কোন কাজ করতেন? মীর তুজাক বেসিক্যালি রাজকীয় আচার অনুষ্ঠান পরিচালনার কাজ তিনি করতেন। খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, মুঘল প্রশাসনিক দক্ষতার জন্য জাপ্তি ব্যবস্থা উন্নত করেছিলেন কে? আকবর। ওকে, আকবর, খেয়াল রাখবেন। আচ্ছা, মীর আতিশ কোন দায়িত্ব পালন করছেন? কামান এবং অগ্নিবাণ সংক্রান্ত পরিচালনা মীর আতিশ, এটাও ইম্পর্টেন্ট। মীর আতিশ কি কাজ করছেন? ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। মীর দপ্তর রাজকীয় রেকর্ড সংগ্রহ করছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সমাজে সবচেয়ে শীর্ষে কোন শ্রেণী ছিল? শীর্ষে ছিল আমির এবং উমরাহ এরা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাটের শাসন আমলে সবচেয়ে বেশি সামাজিক সংস্কার দেখা যাচ্ছে? মানে সোশ্যাল রিফর্মের যে অ্যাক্টিভিটি সেগুলো সবচেয়ে বেশি হচ্ছে কার সময়কালে? না, আকবরের সময়কালে। ওকে, আকবরের সময়কালে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সময়কালে মহিলাদের শিক্ষার প্রসারের জন্য বা উইমেন্স এডুকেশনের জন্য কোন সম্রাট উৎসাহ দিচ্ছেন? তো এটির উত্তর কি হবে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? তো উত্তর হবে আকবর। ওকে, আকবর, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাটের সময়কালে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়? অবশ্যই যার সময়কালে বেশি বিদ্রোহ হচ্ছে, ঔরঙ্গজেব। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভূতকরণে কোন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ছিল? রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভূতকরণে যে সিস্টেমটা সবচেয়ে হেল্পফুল সেটা ছিল মনসবদারি। ওকে, মুঘল অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষি। শুধু মুঘল নয়, ভারতবর্ষে যে কোনো সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি বললে আমরা কৃষিকেই পাই। এগ্রিকালচার, এখনো কৃষি থেকেই আমরা মানে কৃষি এখনো ইম্পর্টেন্ট একটা ইকোনমিক জায়গা। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল অর্থনীতিতে কোন ফসল বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ছিল? বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ছিল তুলা, গম, ধান, বার্লি। তো এটির উত্তর হবে তুলা। ওকে, বাণিজ্যিক ফসল হিসাবে তুলার গুরুত্ব ছিল। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন শহর হস্তশিল্পের জন্য বিখ্যাত ছিল? আগ্রা, লাহোর, দিল্লি নাকি বারাণসী? হস্তশিল্পের জন্য বিখ্যাত ছিল বেসিক্যালি, এটার উত্তর হবে বারাণসী। ওকে, খেয়াল রাখবে। তারপরে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো এটির উত্তর হবে আকবর। ওকে, আকবর। আচ্ছা, বাল্য বিবাহ বন্ধ করার চেষ্টা, সেটাও আকবর। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল রাজনৈতিক ব্যবস্থার কোন সম্রাটের শাসনকালে জায়গিরদারি ব্যবস্থার দুর্বল হয়ে পড়ছে? তো জায়গিরদারি ব্যবস্থা দুর্বল হচ্ছে বেসিক্যালি আওরঙ্গজেবের সময়কালে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সংস্কৃতিতে কোন সম্রাটের শাসন আমলে ফার্সি কবিতা বিকশিত হচ্ছে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? তো ফার্সি বা পার্সিয়ান কবিতা লেখা বেশি হচ্ছে আকবরের সময়কালে। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের কোন সম্রাট ধর্মীয় উৎসব পালনে উৎসাহ দিচ্ছেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? এটিও আকবর, কারণ আকবরের সময়কালে হোলি খেলাও হচ্ছে, আবার পার্সিয়ান যে সেলিব্রেশন সেটাও দেখা যাচ্ছে, আবার মুসলিমদের মহরমও হচ্ছে, মানে সবকিছুই হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল শিল্পকলায় কোন সম্রাটের শাসনামলে জামা মসজিদ নির্মিত হয়েছিল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? তো এটির উত্তর হয়ে যাবে শাহজাহান। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন রিপিট হয়ে গেছে, বাবর কোথা থেকে ভারতবর্ষে আসছেন? বেসিক্যালি ফারগানা প্রদেশ থেকে। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল নেতা বাবর উত্তর ভারত আক্রমণ করেছিলেন, তাই তো? কেন আক্রমণ করছেন? শিয়া মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, মধ্য এশিয়া
তার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায়, নাকি দক্ষিণ পূর্ব এশিয়া বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য, নাকি দিল্লি সুলতানের সাথে দীর্ঘদিন শত্রুতার জন্য? মূলত বাবর উত্তর ভারত আক্রমণ করছে তার কারণ হচ্ছে মধ্য এশিয়াতে তার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার কারণ। ওকে, মধ্য এশিয়া মানে মিডিল এশিয়াতে তিনি হারছেন যুদ্ধে, যে কারণে তিনি উত্তর ভারত আক্রমণ করছেন। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, আকবর একটি বাগানে সিংহাসন আরোহণ করছেন, তো সেটা কোথায় অবস্থিত? কালানৌর, আজমের, গৌড় নাকি কাবুল? এটির উত্তর হয়ে যাবে কালানৌর। ওকে, কালানৌর ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন ইম্পর্টেন্ট। আকবরের দরবারে একজন হিন্দু দরবারি ছিলেন যিনি দিন-ই ইলাহি গ্রহণ করছেন, কে তিনি? টোডরমল, বীরবল, তানসেন নাকি মান সিং? তো এটির উত্তর হবে সিম্পলি বীরবল। বীরবল ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, আকবরের দরবারে রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ কে করছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বদায়ুনি। ওকে, বদায়ুনি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। আচ্ছা, 144 নম্বর প্রশ্ন, আকবরের দরবারে তথাকথিত নবরত্নের মধ্যে হিন্দি কবি হিসাবে কে বিখ্যাত ছিল? আবুল ফজল, ফৈজি, আব্দুল রহিম খান ই খানান নাকি বীরবল? তো এটির উত্তর হবে আব্দুল রহিম খান ই খানান। তিনি হিন্দি কবিতা লিখছেন অনেক ক্ষেত্রে, অনেক বেশি মাত্রায়। ওকে, একটু খেয়াল রাখবেন এটা। আচ্ছা, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায়? ফতেপুর সিক্রি। আচ্ছা, তারপরে প্রশ্ন, ফরাসিরা বা ফ্রেঞ্চ তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে? তো ফরাসিরাও সুরাটেই প্রথম কারখানা স্থাপন করেন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল প্রশাসনে সামরিক নিয়োগ দায়িত্বের যে পালন সেটা কে করতেন? কোতোয়াল, বক্সি, ওয়াজির নাকি দেওয়ান? অবশ্যই মীর বক্সি। ওকে, খেয়াল রাখবেন। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট হিন্দি গান রচনার জন্য কৃতিত্ব পান? কোন মুঘল সম্রাট অ্যাকচুয়ালি হিন্দিতে গান লেখেন? বাবর, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? অবশ্যই জাহাঙ্গীর। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, সওয়াই রাজা জয় সিং তিনি কোন অঞ্চলের শাসক ছিলেন? আম্বের, আজমির, সাতারা নাকি কানৌজ? তো তিনি বেসিক্যালি আম্বেরের রাজা ছিলেন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মানে কোন মুঘল সময়কালে কোন শাসক গীতা ফার্সিতে অনুবাদ করছেন? শাহজাহান, আকবর, মুরাদ নাকি দারা শিখো? দারা শিখো ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, দারা শিখো। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, বাবরের মৃতদেহ তার ইচ্ছা অনুসারে কোথায় সমাধিস্থ করা হয়? আগ্রা, ফারগানা, সামারকান্দ নাকি কাবুল? কাবুলে। ওকে, কাবুলে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন মুঘল সম্রাটের সমাধি বেসিক্যালি ভারতবর্ষে স্থিত নয় বা ভারতবর্ষে অবস্থিত নয়? তো এটির উত্তর হয়ে যাবে বাবর। ওকে, বাবর একটা ইম্পর্টেন্ট উত্তর এই প্রসঙ্গে, কারণ তার সমাধি কাবুলে আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, 1558 সালে যখন আকবর চিত্তোর দখল করেন তখন সেখানকার বা তখন মেবারের রানা কে ছিল? আচ্ছা, তখন মেবারের রানা কে ছিল? রানা উদয় সিং। একটু ক্রিটিক্যাল, খেয়াল রাখতে হবে। আচ্ছা, 1525 সালে বাবর যখন ভারত আক্রমণ করছেন, মানে 1525-26 এই সময়কালে ভারতের দিকে বাবর আসছে, সেই সময়কালে হুমায়ুন কোথাকার শাসক গভর্নর ছিল? তো হুমায়ুন বেসিক্যালি কাবুল, ফারগানা, বাদাখশান নাকি হেরাত? তো তিনি বেসিক্যালি বাদাখশান অঞ্চলে শাসন করছেন। ওকে, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, হুমায়ুন নির্বাসনে থাকাকালীন কোহিনূর মীরা কার কাছে ছিল? বিক্রমজিৎ, শাহ তাহমাস নাকি বিজাপুরের সুলতান নাকি শের শাহ? তো তিনি সেখানকার যে সম্রাট অর্থাৎ পার্সিয়ান যে সম্রাট, তার কাছেই তিনি কোহিনূর হীরা রাখছেন। তো তিনি হচ্ছেন শাহ তাহমাস। ওকে, তো এটিও ইম্পর্টেন্ট, এই প্রসঙ্গে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আকবরের শিক্ষক কে ছিলেন? আবুল ফাজল, বাইরাম খা, আব্দুল লতিফ নাকি কবির? শিক্ষক হচ্ছেন আব্দুল লতিফ। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, আকবরের দরবারে সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেনের আসল কি নাম ছিল? তানসেনের আসল নাম আশা করি সকলেই জানেন, রামতনু পান্ডে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে কোন পরবর্তী মুঘল সম্রাটকে শাহ-ই-বেখবর বলা হয়? বাহাদুর শাহ, জাহানদার শাহ, মোহাম্মদ শাহ নাকি শাহ আলম প্রথম? তো শাহ-ই-বেখবর বলা হয় মোহাম্মদ শাহকে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, মোগল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে ডিটেলসে পাই আমরা কোন গ্রন্থ থেকে? আইনি আকবরী, অবশ্যই। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল শাসনামলে তার সমকালীন ঘটনাবলী লিপিবদ্ধ করেন এবং মুনতাখাব উত তাওয়ারিক রচনা করেন? মুনতাখাব উত তাওয়ারিক কার লেখা?
বদায়ুনী লেখা। ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন জায়গায় প্রশ্নটি আসে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘলদের মানে শাসন আমলে কার সময় নাদির শাহ মানে ভারত আক্রমণ করছেন, মানে তখন দিল্লির শাসক কে ছিল যখন নাদির শাহ ভারত আক্রমণ করছেন? তো বেসিক্যালি আমরা জানি 1739 সাল, তো সেই সময়কালে ভারতবর্ষের শাসক ছিলেন মোহাম্মদ শাহ। ওকে, মোহাম্মদ শাহ, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমান 1717 সকলেই জানেন। মুঘল সম্রাট ফারুক শিয়ারের শাসন আমলে কোন দুই ভাই রাজাদের স্রষ্টা হিসাবে পরিচিত ছিল? হ্যাঁ, সৈয়দ ব্রাদার্স বলা হচ্ছে যাদেরকে, সৈয়দ আবদুল্লাহ খাঁ আর সৈয়দ হুসেন আলী খাঁ। ওকে, তারা বিশাল ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন মুঘল সাম্রাজ্যে। ওকে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ডিটেলস আমরা কোন গ্রন্থ থেকে পাই? অবশ্যই আইনি আকবরী। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন ইউরোপীয় ভ্রমণকারী মুঘল দরবারে শাহজাহানের ময়ূর সিংহাসনের বিবরণ দিচ্ছেন? ট্র্যাভার্নিয়ার, স্যার টমাস লো, ফ্রান্সিস বার্নিয়ার নাকি হকিন্স? তো ময়ূর সিংহাসন সম্পর্কে ডিটেলসে বলছেন ট্র্যাভার্নিয়ার। ওকে, ট্র্যাভার্নিয়ার, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘল সাম্রাজ্যের মধ্যে আহমদ শাহের শাসনামলে কে দিল্লি আক্রমণ করে? তো আহমদ শাহ আবদালি হচ্ছে আহমদ শাহের সময়কালে দিল্লি আক্রমণ করছে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল শাসন আমলে রাজস্ব ব্যবস্থার বিবরণ কোন দলিলে পাওয়া যায়? ফারমান, দস্তুরুল আমল, নিশান নাকি হুকুমনামা? তো রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আমরা ডিটেলসে কোথা থেকে পাই? না, দস্তুরুল আমল থেকে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন পরবর্তী মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম পেনশনভোগী হন? আহমদ শাহ, আকবর দ্বিতীয়, বাহাদুর শাহ জাফর নাকি মোহাম্মদ শাহ? অবশ্যই বাহাদুর শাহ জাফর, যিনি প্রথম বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশনভোগী হচ্ছেন। ওকে, আচ্ছা, 167 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক বিবরণ কোন ইউরোপীয় ভ্রমণকারীর লেখায় পাওয়া যায়? মুঘল সাম্রাজ্যের সোশ্যাল এবং কালচারাল লাইফ সম্পর্কে আমরা জানতে পারছি বেসিক্যালি বার্নিয়ের লেখা থেকে। ওকে, তারপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরবর্তী মুঘল শাসন আমলে মুনতাখাব উব লুবাব এই গ্রন্থের রচয়িতাকে? অবশ্যই কাফি খান বা খাফি খান, কাফি খান হবে এটা। তো মুনতাখাব উব লুবাব, কাফি খান। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর, তাকে কোথায় নির্বাসনে দেওয়া হয়? আন্দামান নিকোবর, ফতেপুর সিক্রি, মান্দালয় নাকি রেঙ্গুন? রেঙ্গুনে, সকলেই জানেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘল সম্রাটের মধ্যে মোহাম্মদ শাহ কোন ডাকনামে পরিচিত ছিল? তো মোহাম্মদ শাহকে বেসিক্যালি বলা হচ্ছে রঙ্গিলা পিয়া। ওকে, রঙ্গিলা পিয়া বলা হচ্ছে। ওকে, তো একটু খেয়াল রাখবেন, শাহ ই বেখাবার কি মোহাম্মদ শাহকে বলা হচ্ছে? একটু আমার ডাউট হচ্ছে, একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, মোহাম্মদ শাহ কোন ডাকনামে পরিচিত ছিলেন? তো রঙ্গিলা পিয়া, কারণ তিনি গান বাজনা নাচ ইত্যাদি পছন্দ করতেন, সেই জন্য তাকে রঙ্গিলা পিয়া বলা হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে বাণিজ্য সম্পর্কে তথ্য কোন ইউরোপীয় ভ্রমণকারীর বিবরণে পাওয়া যায়? উইলিয়াম হকিন্স, স্যার টমাস লো, ফ্রান্সিস বার্নিয়ার নাকি ট্র্যাভার্নিয়ার? তো বাণিজ্য সম্পর্কে তথ্য পাওয়া যায় বেসিক্যালি ট্র্যাভার্নিয়ারের বর্ণনা থেকে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘলদের মধ্যে মারাঠাদের কাছ থেকে চৌথ এবং স্বদেশমুখী আদায়ের অধিকার দেন কে? ফারুক শিয়া, রফিউদ্দারাজাদ, রফিউদ্দৌল্লা নাকি মোহাম্মদ শাহ? তো ফারুক শিয়া। এবং পরবর্তী মুঘলদের মধ্যে কার পরে কে সিংহাসনে বসেন, এটাও একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। ওকে, বিভিন্ন জায়গায় প্রশ্নটি কিন্তু দেয়। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল মুদ্রা কিভাবে ঐতিহাসিক উৎস হিসাবে ব্যবহৃত হয়? সম্রাটের নাম উপাধি জানার জন্য, অর্থনৈতিক অবস্থা জানার জন্য, শিল্পকলার বর্ণনার জন্য নাকি সবগুলো? অবশ্যই মুদ্রা থেকে আমরা সবগুলোই জানতে পারবো, তো সবগুলোই উত্তর হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন পরবর্তী মুঘল সম্রাটের শাসন আমলে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের পতন ঘটে? সৈয়দ ভ্রাতৃদ্বয় কারা ছিল আমরা একটু আগে আলোচনা করলাম, তো তাদের পতন ঘটছে কার সময়কালে? মোহাম্মদ শাহের সময়কালে। ওকে, মোহাম্মদ শাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় কোন যুদ্ধের পর ইংরেজদের সুরক্ষার জন্য চলে যান? ইংরেজদের সুরক্ষার জন্য চলে যান কোন সম্রাট, কোন যুদ্ধের পরে? বেসিক্যালি বক্সারের যুদ্ধের পরবর্তীকালে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল দরবারের বিবরণ কোন গ্রন্থে আমরা ডিটেলসে পাই? আকবরনামা থেকে।
আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘলদের মধ্যে কে কোহিনূর হীরা নাদির শাহের কাছে হারান? মানে নাদির শাহ কোহিনূর হীরা কার কাছ থেকে নিয়ে পালাচ্ছেন? তো এটির উত্তর হচ্ছে বেসিক্যালি মোহাম্মদ শাহ। ওকে, তিনি নাচ গান করতে ব্যস্ত, রঙ্গিলা পিয়া, তো তার কাছ থেকে নাদির শাহ বেসিক্যালি 1739 তিনি ভারত আক্রমণ করছেন, তো তিনি বেসিক্যালি কোহিনূর হীরা নিয়ে পালাচ্ছেন। ওকে, আচ্ছা, মুঘল সাম্রাজ্যের সামরিক ব্যবস্থা সম্পর্কে তথ্য কোন উৎসে পাওয়া যায়? ফারমান, আইনে আকবরী, ভ্রমণকারীদের বিবরণ না, তো সামরিক ব্যবস্থা সম্পর্কে আইনি আকবরী থেকে। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? অবশ্যই সিপাহী বিদ্রোহ, সকলেই জানেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, সম্রাট আকবর দ্বিতীয় কোন সময়কালে শাসন করেন? তো আকবর দ্বিতীয় সময়কাল হচ্ছে 1806 থেকে 37, এবং আকবর দ্বিতীয় রামমোহন রায়কে রাজা উপাধি দিচ্ছেন, তাই তো? এটাও এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট, এবং খেয়াল রাখবেন যে পরবর্তী মুঘল সাম্রাজ্যের শাসন আমল কত থেকে কত এবং কার পরে কে শাসনে বসছেন, সেটাও একই সঙ্গে আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন পরবর্তী মুঘলদের মধ্যে কে শিল্প সঙ্গীতে পৃষ্ঠপোষকতা করেন? অবশ্যই মোহাম্মদ শাহ। আচ্ছা, ফারমান কি ছিল? ফরমান ছিল সম্রাটের আদেশপত্র। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সামরিক কৌশল সম্পর্কে তথ্য কোন ইউরোপীয় ভ্রমণকারী বিবরণে পাওয়া যায়? তো এটি হবে নিকোলো মানুচি, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের শেষ পর্যায়ে ইতিহাসের জন্য কোন গ্রন্থ ইম্পর্টেন্ট? মুনতাখাব ও লুবাব, এটাও আমরা পেয়েছি। আচ্ছা, আলমগীর দ্বিতীয় নামে কোন সম্রাট প্রসিদ্ধ ছিল? একটু খেয়াল রাখবেন, শাহ আলম দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল শাসনামলে কোন ধরনের দলিলে সম্রাটের স্বাক্ষর যুক্ত থাকতো? ফারমান, নিশান, হুকুমনামা নাকি দস্তুরুল আমল? এটা হচ্ছে ফারমান। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে শিলালিপি, মুঘল সাম্রাজ্যের সময়কালে ইনস্ক্রিপশন বা শিলালিপি কিভাবে ঐতিহাসিক উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে? স্থাপত্য নির্মাণের তারিখ, সম্রাটের নাম প্রকাশ করতে, রাজস্ব ব্যবস্থা বিবরণ দিতে, সামরিক বিজয়ের বিবরণ দিতে, নাকি ধর্মীয় ব্যবস্থার বিবরণ দিতে? তো শিলালিপি থেকে আমরা স্থাপত্য নির্মাণের সময়কাল, সম্রাট, এই সম্পর্কে আমরা ডিটেলস পাচ্ছি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সামাজিক কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার সম্পর্কে আমরা জানতে পাচ্ছি কোথা থেকে? না, ইউরোপীয় ভ্রমণকারীদের তথ্য থেকে বা ট্রাভেলার্সদের লেখালেখি থেকে। আচ্ছা, 1857 সালের বিদ্রোহের সময় দিল্লির শেষ সম্রাট কে ছিল? অবশ্যই বাহাদুর শাহ জাফর। তারপরে প্রশ্ন, ইম্পর্টেন্ট টেক্সট রিলেটেড প্রশ্ন, কোন ঐতিহাসিক গ্রন্থ দ্য ফল অফ দ্য মুঘল এম্পায়ার কে লিখছেন? বেসিক্যালি যদুনাথ সরকার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন ইউরোপীয় ভ্রমণকারী মুঘল দরবারের বিবরণ নিয়ে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটা রচনা করছেন? কোন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার লিখছেন? তো বেসিক্যালি এটা উত্তর হবে ফ্রান্সিস বার্নিয়ার। ওকে, ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের বাংলার ইতিহাস নিয়ে দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার 1204 টু 1760 গ্রন্থটা লিখছেন? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রিচার্ড এ মিটন। দ্য রাইজ অফ ইসলাম কার লেখা? রিচার্ড এ মিটন, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে কাজ করেছেন এমন দুই ঐতিহাসিক যারা রাইটিং দ্য মুঘল ওয়ার্ল্ড লিখছেন? তো এটা কাদের লেখা, কারা সম্পাদনা করছে রাইটিং দ্য মুঘল ওয়ার্ল্ড? মুজাফফর আলম এবং সঞ্জয় সুব্রমণিয়াম। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল সম্রাট হুমায়ুনের জীবন নিয়ে লিখছেন দ্য প্ল্যানেটারি কিং? হুমায়ুন পাতশা, ইনভেন্টর অ্যান্ড ভিশনারি অন দ্য মুঘল থ্রন, এই গ্রন্থটা কার লেখা? এভা কোচ। ওকে, এভা কোচ। ওকে, খেয়াল রাখতে হবে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের মহিলাদের ইতিহাস নিয়ে কাজ করেছেন এমন ঐতিহাসিক ইরা মুক্তি? ওকে, তিনি কোন গ্রন্থটা লিখছেন? ইরা মুক্তি বেসিক্যালি লিখছেন ডটার্স অফ দ্য সান। ডটার্স অফ দ্য সান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের শেষ পর্যায়ে নিয়ে দ্য লাস্ট মুঘল গ্রন্থটা লিখছেন? লাস্ট মুঘল গ্রন্থটা লিখছে বেসিক্যালি উইলিয়াম ডালরিম্পল। ওকে, উইলিয়াম ডালরিম্পল, খেয়াল রাখবেন। তারপরে মুঘল সাম্রাজ্যের প্রিন্সদের ইতিহাস নিয়ে কাজ করেছেন এমন ঐতিহাসিক হলেন মুনিস ফারুকি। ওকে, তার লেখা বইটির নাম কি? মুনিস ফারুকি লেখা বইটার নাম প্রিন্সেস অফ দ্য মুঘল এম্পায়ার 1504 টু 1719, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
মুঘল সাম্রাজ্যের ধর্মীয় বৈচিত্র্য নিয়ে কাজ করেছেন, রিলিজিয়াস ডাইভার্সিটি নিয়ে কাজ করেছেন ঐতিহাসিক আন্দ্রে টুস্কে। তার লেখা বইটার নাম কি? অরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটা, এখনো বিতর্ক হয় এই বইটি নিয়ে, তো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল ইতিহাসের উপর দ্য মুঘল স্টেট 1526 to 1750 গ্রন্থটা কারা সম্পাদনা করেছেন? ইম্পর্টেন্ট এখনকার দিনের বই, তো মুজাফফর আলম এবং সঞ্জয় সুব্রমণিয়াম, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যে বাংলা সুবার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটা লিখেছেন। তো এটির উত্তরে যাবে সিম্পলি যদুনাথ সরকার। ওকে, যদুনাথ সরকার। ওকে, তো আমরা টোটাল 200টা প্রশ্ন আলোচনা করলাম যেগুলো মুঘল ইতিহাসের ওপর। হ্যাঁ, এখনো অনেক জায়গায় হয়তো বাকি থেকে গেল, যেগুলো আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। তো এই 200টা প্রশ্নও কিন্তু আপনাদের জন্য একই সাথে প্যারালালি ইম্পর্টেন্ট, যেগুলো মাথায় রাখতে হবে। আমরা টোটাল 5টা ব্ল্যাকবোর্ড সিরিজ অলরেডি আলোচনা করলাম, যেখানে 200 করে প্রশ্ন, অর্থাৎ 1000টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অলরেডি আলোচনা করা হলো। ওকে, আরো 5টা ভিডিও আমরা ব্ল্যাকবোর্ড সিরিজ আপলোড করব ক্রমান্বয়ে, তো আপনারা সঙ্গে থাকুন। এর পাশাপাশি আমরা মডেল প্রশ্ন সিরিজ এবং অন্যান্য টপিক ভিত্তিক আলোচনা বা অন্যান্য অনেক ভিডিও আমরা এসএসসি এসএলএসটির জন্য আলোচনা করেছি। তো যারা নতুন বা যারা পুরনো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন, এবং পিডিএফ এর জন্য, মানে আমরা এসএসসি সংক্রান্ত অনেক পিডিএফ আপনারা সার্থক ইতিহাস পাঠ এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো আপনারা সেখানেও যুক্ত হয়ে যাবেন, কারণ অনেক পিডিএফ সেখানে দেওয়া আছে অলরেডি। ওকে, তো যারা ক্লাসটি মন দিয়ে শুনলেন শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, প্রিপারেশনটা মজবুত করুন, পেশেন্স রাখুন, নিশ্চয়ই সফলতা আসবে। তো থ্যাংক ইউ সো মাচ।